চান্দিনা রেজানাবাদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আমি এই অগ্নিঝরা মার্চ মাস, স্বাধীনতার মাসের শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা গত ক্লাসগুলায় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আমরা প্রথম অধ্যায়ের বিজ্ঞান শিক্ষণ আলোচনা করেছিলাম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আলোচনা করব। বর্তমান যুগটাকে কিন্তু কি যুগ বলে? আধুনিক যুগ। চিন্তার চেতনায় আধুনিক যুগ, যার ইংরেজি নাম হচ্ছে মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা। আর এর আগের চিন্তাটা কি বলো তোমরা? এর আগের চিন্তাটা কি? সনাতনী চিন্তা, ধ্রুব চিন্তা। সেই চিন্তাটার সাথে আমাদের একজন মহাবিজ্ঞানী জড়িয়ে আছেন, যার নাম সবাই জানো, বিজ্ঞানী নিউটন। এবং ওই যুগটাকে কি যুগ বলা হয়? ক্লাসিক্যাল যুগ। এবং নিউটনের তত্ত্ব প্রায় 200 বছর কিন্তু খুব জোরে সোরে সারা বিশ্বে বিজ্ঞান মহলে সমাদৃত হয়েছে। আজকে আমরা নিউটনিয়ান জগৎ থেকে চলে আসব ব্যতিক্রমী এক জগৎ, আধুনিক জগৎ। সেই জগৎটার দুটা থিম আছে। একটা থিম হচ্ছে কোয়ান্টাম সম্পর্কিত বিষয়, তোমরা কোয়ান্টাম মেথড জেনে থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপেক্ষিকতার বিষয়, আপেক্ষিকতা। তাহলে আজকে পাঠের বিষয় হবে শিকন ফল। বিজ্ঞানের আমরা ব্যাখ্যা করতে পারবো। প্রসঙ্গ কাঠামো, আমরা ব্যাখ্যা করবো। দ্বিতীয় হচ্ছে জড় ও অজড় প্রসঙ্গ কাঠামো। ইনার্শিয়াল non-inertial frame ব্যাখ্যা করব। তিন নম্বর হচ্ছে আপেক্ষিকতার, 4 নম্বর শিকন পদ। আপেক্ষিকতার basic postulates of relativity। এই তিনটা শিকন ফল নিয়ে আমরা আলোচনা করব। তোমরা বুঝতে পারছো, যেহেতু আধুনিকতা, এর মধ্যে টার্মগুলো চলে আসবে।
তাহলে আধুনিক পদার্থবিজ্ঞান, আমরা প্রথম শিক্ষণফলটায় যাচ্ছি, আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স। এর আগের ফিজিক্সটা ছিল ক্লাসিক্যাল ফিজিক্স, ওইখানে অনেক তত্ত্ব ছিল, আর্কিমিডিস থেকে শুরু করে বার্নৌলি পর্যন্ত আমরা দেখব। পিথাগোরাস থাকবে, বিভিন্ন বিজ্ঞানীরা পেয়েছিলাম আমরা ক্লাসিক্যাল যুগের, তাদেরকে ছাপিয়ে আমরা আধুনিক যুগে আসব। এবং এখানে আমরা ধারণা যখন ব্যাখ্যা করব, এখানে দুটা বেসিক তত্ত্ব আসবে। এক হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক, ওনার যে তত্ত্ব কোয়ান্টাম। আমরা দেখেছি আলোকের যে তত্ত্ব, একটা তত্ত্ব হচ্ছে কণা তত্ত্ব, যেটা বিজ্ঞানী নিউটন দিয়েছেন, যেটা ঋজু গতি বা সরল গতি ব্যাখ্যা করে। তারপর দ্বিতীয় তত্ত্ব হচ্ছে তরঙ্গ তত্ত্ব, যেটা বিজ্ঞানী হাইগেন দিয়েছেন। এই তত্ত্বের সাহায্যে আমরা ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন এই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পেরেছি, এবং পরবর্তীতে আমরা এর সাহায্যে আমরা আলোকের প্রতিফলন প্রতিসরণের ব্যাখ্যা করতে পেরেছি। কিন্তু সমস্যা দেখা দিয়েছে পৃষ্ঠবস্তু বিকিরণ ব্যাখ্যা এই তত্ত্বের সাহায্যে করা যায়নি। যদিও ম্যাক্সওয়েলের তাড়িতচুম্বক তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়নি। সমাবর্তন ব্যাখ্যা করতে ম্যাক্সওয়েলের তত্ত্ব লেগেছে, কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব দিয়েও কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায়নি। আমরা এই অধ্যায়ে কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া আলোচনা করব, অর্থাৎ কোনো ধাতব বস্তুর উপর যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্কের তাদের চুম্বকীয় বিকিরণ বা আলোক ফেলা হলে দেখবো ধাতব পদার্থ থেকে ইলেকট্রন নিঃসৃত হয় বা তড়িৎ প্রভাব পাওয়া যায়। তাহলে নিঃসৃত আলোকের প্রভাবে, মানে আপতিত আলোকের প্রভাবে ইলেকট্রন নির্গমনের যে ঘটনা, এটাকে বলবো আমরা আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। এটা কিন্তু কণাতত্ত্ব, তরঙ্গ তত্ত্ব বা তাড়িৎচুম্বক তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়নি। এই জন্য যে তত্ত্বের প্রয়োজন সেটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এই তত্ত্বে ক্লাসিক্যাল তত্ত্বের মতো সুনিশ্চয়তা নেই, সার্টিনিটি নেই, ঘটনা ঘটবে বলা যাবে না। এখানে সম্ভাবনাকে পাবো আমরা। বলা হলো, আমরা নর্মালি বলি, সাধারণত বলি আমরা যে গোবরে পদ্ম ফুল ফুটবে না, ফোটার সম্ভাবনা থাকবে না, ফুটবে না। গোবরে কি পদ্ম ফুল ফুটে? কাউকে যদি বলা হয় বলবে না না, গোবরে পদ্ম ফুল ফুটে না। কিন্তু আমরা দেখি গোবরে পদ্ম ফুল, তাহলে সম্ভাবনা থাকে। মানে উপযুক্ত স্থান নয়, যে কোনো স্থানে কিন্তু সুন্দর কিছু আমরা দেখা যেতে পারে। বা বলা হলো যে মানুষ কি হিমালয় পর্বত, মানে এভারেস্ট শৃঙ্গ অতিক্রম করতে পারবে? সাধারণ তত্ত্ব বলবে না, সম্ভব নয়। কিন্তু আমরা দেখি এখন হিলারি তানজিং থেকে শুরু করে আমরা যে আমাদের দেশেরই তো অনেক বীর কন্যারা আছেন যারা অতিক্রম করেছেন হিমালয় পর্বত, এভারেস্ট। তাহলে অতিক্রম করা যায়। এক সময় যে তত্ত্বটা ছিল করা যাবে না, তাহলে অসম্ভব শব্দ উচ্চারণ করা যায় না পদার্থবিজ্ঞানে। আমরা বলি যে ইম্পসিবল টার্মস নেভার শুড আটার্ড ইন এনি ব্রাঞ্চ অফ সায়েন্স, স্পেশালি ইন ফিজিক্স। অর্থাৎ অসম্ভব শব্দ বিজ্ঞানের কোনো জায়গায় উচ্চারণ করা ঠিক না, বিশেষত পদার্থবিজ্ঞানে। মানে সম্ভাবনা আছে ঘটনা ঘটে যাবার। এক ভাগ সম্ভাবনা থাকলেও অনেক ঘটনা ঘটে যায়। এই যে সম্ভাবনা বিজ্ঞান বা প্রবাবিলিটি সায়েন্স যাকে বলবো, এটা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। এবং আমরা দেখব পরমাণু পদার্থবিজ্ঞান থেকে শুরু করে সূক্ষ্মাতি সূক্ষ্ম ন্যানো টেকনোলজি বা ফার্মি টেকনোলজি, ওই জায়গার মধ্যে সূক্ষ্ম জায়গার মধ্যে কোনো কিছু ব্যাখ্যা করতে হলে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের প্রয়োজন। তাহলে আধুনিক পদার্থবিজ্ঞান ব্যাখ্যা করতে গেলে কোয়ান্টাম তত্ত্বের প্রয়োজন হবে, যেটা বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক দিয়েছেন। এবং ওখানে কি যদি কোনো
আলোকিত বস্তুর শক্তি হয় এবং উৎসের কম্পাঙ্ক যদি এক হয়, দেখা যাবে যন্ত্র থেকে ই সমানুপাতিক হয়। অর্থাৎ কোনো উৎসের কম্পাঙ্ক যত বেশি তার শক্তি তত বেশি হবে। এখানে সমান এইচএফ হবে বা এনএইচএফ বলতে পারবো। এক হচ্ছে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, এইচ এটা ধ্রুব রাশি, যাকে বলবো আমরা প্লাঙ্কের ধ্রুবক, যার মান 6.63 × 10^34 joules। এন হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। এখন বলা হয় যে আলোকিত বস্তু থেকে ঝাঁকে ঝাঁকে গুচ্ছ বা প্যাকেট আকারে আলোক কণা বেরিয়ে যাচ্ছে, গুচ্ছ বা প্যাকেট আকারে আলোক কণা বেরিয়ে যাচ্ছে। এবং একটা কোণার কম্পাঙ্ক যদি এফ হয়, তাহলে এন সংখ্যক কোণার শক্তি হবে NHF, যেখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্বে এই কথাই বললেন, E সমান HF বা E সমান NHF। এই তত্ত্বের সাহায্যে অন্যান্য তত্ত্বের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করা যাবে। আরেকটা আধুনিক তত্ত্বে আসলেন, আরেকটা আধুনিক পদার্থবিজ্ঞান ব্যাখ্যা করতে প্রয়োজন হলো, তার নাম হচ্ছে আপেক্ষিকতা। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তৃতীয় অধ্যায় গতিবিদ্যায়ও কিন্তু আপেক্ষিকতা সম্পর্কিত কথা বলছি। আপেক্ষিকতা কি? আপেক্ষিকতা হচ্ছে জ্যামিতিটা হচ্ছে রিলেটিভিটি। রিলেটিভ থেকে রিলেটিভিটি শব্দটা রিলেটিভ মানে আত্মীয়, আত্মার সাথে আত্মার সম্পর্ক। একা কখনো কেউ কারো আত্মীয় হতে পারে না, তাহলে আত্মীয়তা সম্পর্কটা কিন্তু হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না মানে পরস্পরকে সারা জীবনের জন্য আত্মীয় থাকতে পারে। আমরা দেখেছি বন্ধুত্বগত মধুর সম্পর্ক, স্বার্থের একটু দ্বন্দ্ব লাগলে বন্ধুই শত্রু হয়ে যায়। আপেক্ষিকতা বলা যাবে না কিন্তু আসলে কোন সম্পর্কটা একদম সার্বজনীন বা পরম বা চরম সম্পর্ক। এবং আধুনিক পদার্থবিজ্ঞানে চরম বা পরম কোনো কিছু উচ্চারণ করা হয় না। চরম বা ধ্রুব, চিরসত্য এই শব্দগুলো কিন্তু উচ্চারণ করা হয় না। এখানে কি বলা হয়, যেমন আমরা নিউটনের গতিবিদ্যায় বলেছিলাম দৈর্ঘ্য, ভর, সময়গুলা ধ্রুব রাশি। আমরা দেখব আপেক্ষিকতা মানে গতির কারণে দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটাই কিন্তু পরিবর্তনশীল হয়ে যাবে। নিউটনের ধারণা এখানে আর খাটবে না, আমাদের পরিবর্তনশীল হয়ে যাবে। তাহলে আধুনিক বিজ্ঞানকে ব্যাখ্যা করতে গেলে আপেক্ষিকতা তত্ত্বকে ব্যাখ্যা করবো। আপেক্ষিকতা মানে হচ্ছে কোনো বিষয় সাপেক্ষে অন্য কোনো বিষয় বিবেচিত হবার নামে আপেক্ষিকতা। একটা কিছু সাপেক্ষে অন্য একটা কিছু, একটা স্থানকাল সাপেক্ষে অন্য একটা স্থানকাল বিবেচিত হবার নামই কিন্তু হচ্ছে আপেক্ষিকতা। তাহলে আধুনিক পদার্থবিজ্ঞান যখন আমরা ধারণা ব্যাখ্যা করব, আমাদের এই দুটা তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব এবং আপেক্ষিকতা তত্ত্ব, এই দুটা তত্ত্বকে আমরা নিয়ে আসবো। পরবর্তী শিখন ফলগুলো আমরা এটা আরো বিস্তৃত করবো, বিশেষ করে 4 নম্বর শিখন। এখন আমরা 2 নম্বর শিখন ফলটায় আসছি, জড় কাঠামো এবং অজড় কাঠামো, ইনার্শিয়াল ফ্রেম অ্যান্ড নন ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়া জড়তা, আমরা জানি জড় বস্তুর যে ধর্ম তাকেই বলছি জড়তা। কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় অক্ষুণ্ণ থাকার যে প্রবণতা তাকেই বলবো আমরা জড়তা। তাহলে প্রসঙ্গ কাঠামো, যার ইংরেজিটা হচ্ছে রেফারেন্স ফ্রেম। এই ফ্রেম কাঠামো কাঠ শক্ত কিছু, কিন্তু সুনির্দিষ্ট আকৃতি থাকবে কিন্তু, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানে গতি বর্ণনার জন্য যে স্থানাঙ্ক ব্যবস্থা আমরা চিন্তা করছি তাকেই বলছি আমরা প্রসঙ্গ কাঠামো। ত্রিমাত্রিক স্থানে গতি বর্ণনার জন্য যে স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করা হয় তাকেই বলা হয় প্রসঙ্গ কাঠামো।
হয়, এখানে যদি বিন্দু পি নিই আমরা, বিন্দুর স্থানাঙ্ক হবে xyz। তাহলে যে স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করছি তাকেই বলছি আমরা প্রসারণ কাঠামো। আমরা জানি x কতখানি হবে, এখান থেকে যদি আমরা সরাসরি ভাবে নেওয়া হয়, বিন্দু ছিল তার স্থানাঙ্ক xyz, আমরা দেখাতে পারি লম্ব আঁকলেই আমাদের হয়ে যাবে এটা xyz। এই যে xyz কে পাওয়ার জন্য কাঠামোটা লাগছে, অর্থাৎ এটা x অক্ষ থেকে y ধরে, y অক্ষ থেকে এক ধরে, z অক্ষ থেকে আমরা বলবো z ধরে, যদি চিন্তা করি এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হবে। এটা কি হচ্ছে আমার প্রসারণ কাঠামো। অবশ্যই শক্ত একটা কিছু, যেমন ঘরের আমরা ধরো এই ঘরে আমি যে জায়গাটায় আছি, আমার অবস্থা বর্ণনা করতে গেলে যে কোনো একটা কোণা থেকে আমাকে দেখতে হবে যে কত দূরে আছে ইত্যাদি ইত্যাদি, একটু আমার দেখে ফেলতে হবে প্রসারণ কাঠামো। তারপরে আমরা বলবো জড় প্রসারণ কাঠামো। এটা কেমন? দুটা কাঠামো যদি আমি চিন্তা করি, এমন যদি হয় যে এই কাঠামোর সাপেক্ষে এই কাঠামো ধ্রুববেগে গতিশীল, অর্থাৎ পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল, যে কাঠামোতে যে কাঠামোগুলোতে জড়তার সূত্র এবং নিউটনের প্রথম সূত্র প্রযোজ্য হবে, তাকে বলবো আমরা জড় প্রসারণ কাঠামো। এখানে বল শূন্য, ত্বরণ শূন্য, জড় প্রসারণ কাঠামো। আর আমরা যখন অজড় প্রসারণ কাঠামো বলবো, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর অজড় যখন বলবো নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এটা কি হবে? যে কাঠামোতে ত্বরণের মানটা শূন্য হবে না, ধ্রুববেগী গতিশীল যে কাঠামোতে ত্বরণ শূন্য হচ্ছে না, বেগ ধ্রুব থাকছে না, পরস্পর সাপেক্ষে ধ্রুববেগী গতিশীল হচ্ছে না কাঠামো দুটা, যার জন্য ওখানে ত্বরণ শূন্য হচ্ছে না যে কাঠামোতে, তাকে বলছি আমরা অজড় প্রসারণ কাঠামো। গতি বর্ণনার জন্য বিশেষ করে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে গতি বর্ণনার জন্য পরস্পর সাপেক্ষে ধ্রুববেগী গতিশীল কাঠামো নেই। আমরা 2 নম্বর শিক্ষণফল আমরা আলোচনা করলাম। এখন আমরা চলে যাব 4 নম্বর শিক্ষণফল, আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ। আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ 4 নম্বর শিক্ষণফল আপেক্ষিকতা। দেখবো আপেক্ষিকতার দুটো তত্ত্ব আছে। একটা বিশেষ তত্ত্ব, যেটা বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে দিয়েছেন, এবং সাধারণ তত্ত্ব, যেটা বিজ্ঞানী আইনস্টাইন 1916 সালে দিয়েছেন। বিশেষ তত্ত্ব ঠিক 1905 এই সালে আইনস্টাইনের তখন বয়স মাত্র 26 বছর, 26 বছর বয়স। ওনার প্রথম সন্তান কি ওই বছরই কিন্তু জন্মায়। প্রথম সন্তান ঠিক 1905 সালে জন্মায়। ওনার যে সমাজের মিনিস্ট্রি ওনাকে অনেক সময় দিয়ে, বিজ্ঞান পিপাসু মানুষ সময় দিয়েছিল, কিন্তু সন্তান জন্মের পর আর এভাবে আমাদেরকে সময় দিতে পারেননি। তাহলে 1905 সালটা ওনার জন্য যেমন গুরুত্বের, বিজ্ঞান জগতের জন্য গুরুত্ব, কারণ বিশেষ তত্ত্বের সাহায্যেই দেখা যাবে যে গতির কারণে দৈর্ঘ্য ভর সময়গুলো পরিবর্তিত হয়ে যাবে। এবং আইনস্টাইনের বিশেষ তত্ত্ব থেকে আমরা ভর শক্তির মধ্যে সম্পর্ক পাবো। আমরা দেখবো আইনস্টাইনের বিখ্যাত তত্ত্ব, এবং ভর আর শক্তি
একটার একটার পরিবর্তিত প্রকাশ মাত্র বলবো বা দ্বৈত প্রকাশ মাত্র বলবো। এই বিশেষ তত্ত্ব এবং সাধারণ তত্ত্বের সাহায্যে আমরা কি ধরো গ্রহ নক্ষত্রের বা মহাবিশ্বের গঠন প্রকৃতি নিয়ে আমরা সাধারণ তত্ত্বে আমরা আলোচনা করব। বিশেষ তত্ত্ব আবার দুটা স্বীকার্যের উপরে ভিত্তি করে দাঁড়ানো। প্রথম স্বীকার্য, দ্বিতীয় স্বীকার্য, দুটো স্বীকার্যের উপর ভিত্তি করে দাঁড় করানো। প্রথম স্বীকার্যকে বলা হয়, প্রথম স্বীকার্যকেও আমরা বলবো ধ্রুবতার নীতি। সূত্রগুলোকে বলবো আমরা ধ্রুবতার নীতি, আপেক্ষিকতার নীতি, আপেক্ষিকতার নীতি। আর এটাকে আলোকের দ্রুতির ধ্রুবতার নীতি বলবো। এখানে কি বলা হবে, যে কোনো প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো ঠিক একই রূপে থাকে। অর্থাৎ মনে করো এই কাঠামোতে যদি F সমান ma হয়, এই কাঠামোতে এসো আমরা F সমান m প্রাইম f প্রাইম। অর্থাৎ যে কোনো জড় প্রসঙ্গ কাঠামোতেই যাই না কেন, পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর কোনো রূপে পরিবর্তন হবে না। মানে পদার্থবিজ্ঞান সূত্রগুলো ঠিক একই রূপে থাকবে, মাত্রাগত বিষয়গুলো এক রূপে থাকবে, অনেক তার আকৃতিটা একই রূপে থাকবে। দ্বিতীয় স্বীকার্য বলে শূন্যস্থানে যে কোনো পর্যবেক্ষকের নিকট আলোকের বেগ c এর মানটা হবে, আমরা জানি তার মান হচ্ছে 3 × 10⁻⁸। অর্থাৎ আলোকের বেগের চেয়ে বেশি বেগ, বেশি দ্রুতির কোনো কিছু আমরা চিন্তা করতে পারবো না, এর কিন্তু সীমাবদ্ধতা আছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা আলোকের গতির চেয়ে বেশি গতি, আলোকের গতি মানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, এর অধিক কোনো গতির কথা আমরা চিন্তা করতে পারবো না। তাহলে এই দুটা স্বীকার্য দিয়েই কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রতিষ্ঠিত। অর্থাৎ আইনস্টাইনের আপেক্ষিকতার রাজ্যে বিচরণ করতে গেলে এই দুটা স্বীকার্যকে অবশ্যই আমাদের মেনে চলতে হবে। যদি আমরা দেখি কোনো তত্ত্ব এই স্বীকার্য দুটাকে ভায়োলেট করছে, মানছে না, তখন ওই তত্ত্বকে আমরা বাদ দেব। কারণ আইনস্টাইনের তত্ত্ব অনেক অনেক পরিমার্জিত, পরিশীলিত, অনেক ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে দাঁড় করানো। এখন পর্যন্ত আমরা ঠিক এগুলোকে মেনে চলব। তাহলে আজকে আমরা 3টা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায় 8 শুরু করেছি। কারণ এই অধ্যায়ে শিখন ফল আছে 15টা। আমরা একেবারে প্রাথমিক যে শিখন ফল, আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা আমরা দিতে চেষ্টা করেছি প্রথম শিখন ফলে, এবং এখানে দুটো তত্ত্ব এনেছি। একটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, দ্বিতীয় তত্ত্ব হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব। 2 নম্বর শিখন ফল জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে কথা বলেছি, প্রসঙ্গ কাঠামো কি বলতে চেয়েছি। তারপরে হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আমরা দেখেছি মহাবিজ্ঞানী আইনস্টাইন, যাকে বলা হচ্ছে বিজ্ঞানীদের বিজ্ঞানী, 1000 বছরের সেরা বিজ্ঞানী। কারণ উনি বিভিন্ন ক্লাসিক্যাল যে দ্বন্দ্ব, চিরায়ত দ্বন্দ্বের বাইরে বিজ্ঞানকে নিয়ে এসেছেন, সমন্বয় দ্বন্দ্বে নিয়ে এসেছেন, সমন্বয়মুখী চিন্তার মধ্যে নিয়ে আসছেন, গ্রহণ করার ক্ষমতা, অ্যাডাপ্টেশন যেটাকে বলছে, ওই জায়গাটার মধ্যে নিয়ে আসছেন, আমাদেরকে, আমার বিজ্ঞানকে উদারাজ্যে নিয়ে আসছেন। যার জন্য অনেক অনেকখানি ধন্যবাদ। এবং জাগতিক বিভিন্ন বোধ, বিভিন্ন যে সেন্টিমেন্ট, এর সাথে সব দ্বন্দ্ব ক্লাসিকের যুগে ছিল, এই বাইরে কিন্তু নিয়ে এসেছে। ধন্যবাদ ওনাকে। তাহলে আমরা 3টা শিখন ফল আলোচনা করেছি। পরবর্তীতে আমরা সামনের দিকে আগাবো। তোমরা 3টা শিখন ফলের উপর বিস্তৃত আলোচনা করো। সন, তারিখ, কি কাজ করেছেন, কোন বৈজ্ঞানিক কথা বলেছেন, এটা জেনে রেখো তোমরা। কোভিড-19 বেড়ে যাচ্ছে, তোমরা স্বাস্থ্যবিধি মানবে, অবশ্যই মানবে, এবং প্রতিদিন তোমরা নিয়মিত ব্যায়ামটা করো, খাদ্যাভ্যাসটাও ঠিকভাবে পালন করো, প্রাকৃতিক যে নিয়মটা ভালো করে অনুসরণ করো, আর এর মধ্যে নিয়মিত তোমরা দেখা। তোমরা সবাই ভালো থেকো।